প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আমাদের আজকে অষ্টম শ্রেণীর একটা ক্লাস আমরা নিয়ে আলোচনা করব, সেটি হলো পৃথিবী ও মহাকর্ষ। আমাদের এই ক্লাসটি আমি মোহাম্মদ কারিমুল্লাহ, সহকারী শিক্ষক বিজ্ঞান। আমাদের আজকের বিষয়টি নিয়ে তোমাদের সামনে আমরা কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হয়েছি। আশা করি আমাদের ক্লাসটি তোমাদের ভালো লাগবে, তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অষ্টম শ্রেণীতে ক্লাসটি নিয়ে আলোচনা করবো, সেটি হলো পৃথিবী ও মহাকর্ষ। আসলে বিষয়টি আমাদের এই জাগতিক সম্পর্কে আমরা এই বিষয়টি একটু থিওরিটিক বুঝতে চেষ্টা করবো, তাহলে আমাদের উপরে ক্লাসে গেলে ফিজিক্স বুঝতে আমাদের আর কোনো অসুবিধা হবে না। শিক্ষার্থীরা দেখো, আমি এখানে দুটি চিত্র আঁকলাম। সেটা হলো একটি বড় করে একটা বৃত্তের মতো আঁকলাম, যদিও পৃথিবী বৃত্তের মতো না, পৃথিবীর দেখতে অনেকটা চ্যাপ্টা কমলা লেবুর মতো, কিন্তু আমি একটা বস্তু নিলাম যেটা হলো এম ঘরের বস্তু, সেটা হলো ক্ষুদ্র ছোট্ট একটা বস্তু নিলাম। তো এদেরকে আমরা একটা দূরত্বে রাখলাম। তো আমাদের যে মহাকর্ষ যে সূত্রটি নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি, সেটা হলো মহাবিশ্বের প্রতিটি কণা একে অপরকে আকর্ষণ করে। মহাবিশ্বের প্রতিটি কণা একে অপরকে আকর্ষণ করে। তাহলে আকর্ষণকে আমরা কি দ্বারা প্রকাশ করি? বল। বলকে আমরা ফোর্স, FORCE, ফোর্স, যেটাকে আমরা বাংলায় বলি বল। তাহলে যে বলে আকর্ষণ করে, এই বলের মান বলছে কি? বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। তাহলে আমাদের পৃথিবীর ভরটাকে আমরা কি ধরলাম? ক্যাপিটাল M। বস্তুর ভরটাকে আমরা কি ধরলাম? স্মল m। তাহলে দুটি বস্তু যদি পরস্পরকে আকর্ষণ করে, আকর্ষণ বলের মানকে আমরা প্রকাশ করছি F দ্বারা। তাহলে F ভ্যারিজেস m1 m2। তাহলে আমাদের সংখ্যা প্রথমে দেখো, মহাবিশ্বের প্রতিটি কণা একে অপরকে আকর্ষণ করে, নিচের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান হচ্ছে তাদের ভরের গুণফলের সমানুপাতিক। এরপর আসো আমরা আরেকটি জিনিস দেখবো, সেটা হলো এদের মধ্যে একটা দূরত্ব আছে, সেটা হলো কি? যেটাকে আমরা d দ্বারা প্রকাশ করব। তাহলে দেখো শিক্ষার্থীরা, বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক হবে বলের মান। আর আমাদের যে দূরত্বটা বলছে, তখন এই বলটা হবে দূরত্বের বর্গে ব্যস্তানুপাতিক। শিক্ষার্থীরা দেখো, দূরত্ব ইংরেজি বলা হয় ডিসটেন্স, সেখান থেকে আমরা এই ডিটা আমরা নিলাম। আমাদের সেই ডিটার সূত্র হলো কি? যে বস্তু কণাদ্বয়ের যে মধ্যবর্তী দূরত্ব আছে তাদের বর্গের সমান ব্যস্তানুপাতিক। তাহলে একটা জিনিস খেয়াল করো, যে বস্তুটা আকর্ষণ করতেছে তাদের নিজেদেরকে, কিন্তু দূরত্বের উপর ডিপেন্ড করে এই আকর্ষণ বলের মানটা বাড়বে অথবা কমবে। দেখো, F ভ্যারিজেস 1/t²। এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে, সেটা হলো দূরত্ব বাড়ার সাথে সাথে আমাদের আকর্ষণ বল কমতে থাকবে, কারণ এরা পরস্পর ব্যস্তানুপাতিক। যদি ব্যস্তানুপাতিক হয়, তাহলে দূরত্ব বাড়ার সাথে সাথে এই বলের মান কমতে থাকবে, দূরত্ব কমার সাথে সাথে এই বলের মান বাড়তে থাকবে। আসলে শিক্ষার্থীরা, শেষে একটা কথা বলছে, সেটা হলো যে এই বল তাদের সংযোগ সরল রেখা বরাবর ক্রিয়া করবে। এখন আসো আমরা মূল সূত্রটি নিয়ে একটু আলোচনা করব। তাহলে মহাকর্ষ সূত্রে কি দাঁড়ালো? মহাবিশ্বের প্রতিটি কণা একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। শেষে আমাদের একটা কথা বলছে এবং তাহলে দেখো, ভরের গুণফলের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল, যে বলটা তাদেরকে আকর্ষণ করতেছে, এই বল তাদের সংযোগ সরল রেখা বরাবর ক্রিয়া
করে। তাহলে শিক্ষার্থীরা দেখো আমাদের এই কথাটি কি বলছে যে মহাবিশ্বের প্রতিটি কণা এই গহ্বরকে আকর্ষণ করে। তুমি যদি একটা উদাহরণ দিতে চাও, আমি যে কলমটা হাতে ধরছি এটাকে ছেড়ে দিলে কি অটোমেটিক নিচে পড়বে, কারণ তাদের একটা আকর্ষণ আছে। পৃথিবী একটি বিরাট চৌম্বক, যে চৌম্বক অলওয়েজ বস্তুকে তার নিজের দিকে আকর্ষণ করে। সেই জন্য বলছে কি যে মহাবিশ্বের প্রতিটি কণা এই গহ্বরকে আকর্ষণ করে। এই আকর্ষণটা কেমন হবে? এই যে এই কলমের একটা ভর আছে, অবশ্যই কলমের একটা ভর আছে, আবার পৃথিবীর নিজস্ব একটা ভর আছে। বলছে এই আকর্ষণ বল হবে তাদের ভরের গুণফলের সমানুপাতিক। এই পৃথিবীর ভর এবং বস্তুর ভর গুণ করলে যে ভর হবে সেই ভরের গুণফল এই বলের সমানুপাতিক হবে। এরপর একটা কথা হচ্ছে মধ্যবর্তী দূরত্বে বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ এই বস্তুটা আর এই পৃথিবীটার যে দূরত্বটা, এই দূরত্বের বর্গ, অর্থাৎ এখানে আমরা ডি ধরছি, ডি এর বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ বুঝাইছে এটা যে দূরত্ব যত বাড়বে বলের মান কমবে, দূরত্ব যত কমবে বলের মান তত বাড়বে। এই কথা অর্থ হলো ব্যস্তানুপাতিক, ব্যস্তভেদ, এটাকে বলা হয় ব্যস্তভেদ। আমরা অনেকেই জানি সমানুপাতিক মানে সমান হারে, একটা যে হারে বাড়ছে অপরটিও সেই হারে বাড়তেছে। আর এক্ষেত্রে হবে যদি ডি বাড়ে তাহলে এ কমবে, যদি ডি কমে তাহলে এ অবশ্যই বাড়বে। তাহলে শিক্ষার্থীরা দেখো আরেকটা কথা বলে দিছে, এবং এই বল তাদের সংযোগ সরল রেখা বরাবর ক্রিয়া করবে। আমি বস্তুটাকে যদি এভাবে ছেড়ে দিই, বস্তুটা ওখানে যাই পড়বে না, ওখানে কি পড়বে না, বস্তুটা এই বরাবরই নিচে পড়বে, অর্থাৎ তার আকর্ষণটা তার বরাবর সরল রেখা বরাবর, অর্থাৎ অন্যদিকে ডাইভার্ট হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে শিক্ষার্থীরা আমরা এই সূত্রটি থেকে আমরা মহাকর্ষ বলের যে এই সূত্রটা পাই, আমরা সূত্র লিখতে চেষ্টা করব। দেখো তাহলে আমরা প্রথমত যে কাজটি করছি, এই যে দুটো সমীকরণ লিখলাম, আমরা এটাকে একটা দুটো সমীকরণ দিয়ে আমরা রাখবো, লিখে এবার লিখবো 1 ও 2 নং হতে বীজগাণিতিক পদ্ধতিতে পাই, বীজগাণিতিক পদ্ধতিতে পাই। তো শিক্ষার্থীরা দেখো কি পাই আমরা, F ভ্যারিজেস, তাহলে বল হবে ভর হবে উপরে আর দূরত্ব হবে নিচে। তাহলে শিক্ষার্থীরা দেখো এখানে F এই ভ্যারিজেসটা উঠাই দিলে আমি যখন এখানে সমান দিব তার পরিবর্তে একটা ধ্রুব রাশি অবশ্যই দিতে হবে। যেহেতু এটি মহাকর্ষ, তাহলে মহাকর্ষকে লিখতে বলা হয় গ্র্যাভিটি। তাহলে আমরা সেখানে একটা g ব্যবহার করলাম, g m/d²। আমরা সাইডে লিখব g একটি সমানুপাতিক ধ্রুবক। এর একটা নিজস্ব মান আছে, তোমরা অনেকেই জানো, g = 6.673 * 10⁻11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। শিক্ষার্থীরা তোমরা যদি চাও এই এককটি আমরা এখান থেকে বের করতে পারবো, তোমরা এখনো সেই পর্যায়ে পৌঁছাইতে পারো নাই, আমরা ক্লাস 9 এ গেলে সেগুলো শিখবো, কারণ এখান থেকে আমাদের মাত্রা নির্ণয় করা বা একক নির্ণয় করা আমরা এগুলো শিখতে পারবো। তবে আমাদের এই ধ্রুব রাশিটির মান অবশ্যই মনে রাখতে হবে। তাহলে এই হলো আমাদের মহাকর্ষ সূত্র। তোমরা অনেকেই জানো যে এই মহাকর্ষ সূত্র দিয়ে অঙ্ক আসে, এখানে মানগুলো দেওয়া থাকবে, সবগুলো মান দেওয়া থাকলে বলের মান নির্ণয় করার কোনো ব্যাপারই না। আবার যদি বলের মান দেওয়া থাকে, যদি জির মান নির্ণয় করতে বলে, তাহলে ভর দুটি দেওয়া থাকবে, দূরত্ব দেওয়া থাকবে। আর যদি এখানে কোনো একটি মান অনুপস্থিত থাকে, বাকিগুলো দেওয়া থাকে, সেই মানটা আমরা বের করতে পারবো। শিক্ষার্থীরা আমাদের এই অংশটি সবেমাত্র মহাকর্ষ নিয়ে আমরা আলোচনা করলাম, আমরা অভিকর্ষজ ত্বরণ নিয়ে আলোচনা করবো। পরে আমরা এই দুটো সূত্রের সমন্বয়ে আমরা জি এর মানটা কার উপর ডিপেন্ড করে আমরা এটা বের করবো। তো শিক্ষার্থীরা আসো আমরা সেদিকে যাচ্ছি। অভিকর্ষ ত্বরণ বলতে আমরা কি বুঝি? অভিকর্ষ ত্বরণ কাকে বলে? দেখো আমরা যদি অভিকর্ষ ত্বরণ নিয়ে কথা বলতে চাই, অভিকর্ষজ ত্বরণ, তাহলে সেক্ষেত্রে আমরা লিখব কি, অভিকর্ষ বলের প্রভাবে, অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। তাহলে অভিকর্ষজ ত্বরণকে আমরা কি দ্বারা প্রকাশ করব? একে জি দ্বারা প্রকাশ করা হয়। শিক্ষার্থীরা দেখো এই যে জি দ্বারা প্রকাশ করা হয়, জি এর বিভিন্ন অংশের বিভিন্ন মান আছে, তোমরা অনেকে জানো। তবে জি এর আদর্শ মান, জি এর আদর্শ
মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখো এই মানটি কিভাবে এসেছে আমরা কিন্তু একটু বের করে দেখাবো, পরে আমরা সমীকরণে সেটি প্রয়োগ করব। দেখো তোমরা জানো যে পৃথিবীকে যদি তিনটা অংশে ভাগ করে তাহলে বিষুবীয় অঞ্চল, তারপরে হলো ক্রান্তীয় অঞ্চল, তারপরে হলো মেরু অঞ্চল। শিক্ষার্থীরা যদি তোমরা এটা বুঝতে চাও তাহলে আমরা একটু দেখাবো। পৃথিবীটাকে যদি আমি সমান কতগুলো ভাগে ভাগ করি, দেখো যদি আমি পৃথিবীকে এরকম ভাগ করি, এই রেখাকে বলা হয় বিষুব রেখা। এই রেখাটির নাম বিষুব রেখা। এই অঞ্চলে জি এর মান হলো 9.78 মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ এই অঞ্চল এই বরাবর আমরা যেখানে, অর্থাৎ তোমরা অনেকেই জেনে রাখবে, এই তথ্যটি জেনে রাখো যে আমাদের এই রেখাটি আমাদের বাংলাদেশের উপর দিয়ে গেছে, সেটা হলো কুমিল্লা অঞ্চল দিয়ে গেছে, যার কারণে আমাদের এই অঞ্চলে যদি কেউ এই মান বের করতে চাও তাহলে এটা পাবে 9.78 বা তার কাছাকাছি মান পাবে। এর ঠিক কাছাকাছি যে অঞ্চল, এই অঞ্চলকে বলা হয় ক্রান্তীয় অঞ্চল। এর মান হলো 9.79 মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ এই রেখাটার দুই পাশে যে কাছাকাছি অঞ্চল এগুলোকে বলা হয় ক্রান্তীয় অঞ্চল, আর এই যে সাইড এগুলোকে বলা হয় মেরু অঞ্চল। এগুলোকে বলা হয় মেরু অঞ্চল, এটাকে বলা হয় ক্রান্তীয় অঞ্চল, আর এটাকে বলা হয় যে এই অংশটাকে বলা হয় বিষুব অঞ্চল। তাহলে দেখো তিন জায়গায় তিন ধরনের মান, এখানে হলো 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার। তুমি এগুলোকে যোগ করো, যোগ করে যা হবে তাকে যদি তুমি 3 দিয়ে ভাগ করো তাহলে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ারই হবে। তুমি এগুলো যোগ করো, তিনটা যোগ করে দাও, যোগ করে দেখো তো 20 ভাগ করে আমরা পাচ্ছি 9.8। শিক্ষার্থীরা তোমরা এই মানগুলো তোমরা জেনে রাখবে। এই মানগুলো থেকে নৈবিক থেকে মাঝে মধ্যে কখনো এটা চাইতে পারে, কখনো এটা চাইতে পারে, কখনো এটা চাইতে পারে। আর যদি আদর্শ মান চাই তাহলে আমরা লিখবো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখানে যে এখানে একটা ইনভার্স আছে। তাহলে দেখো কখন কোন মান লাগবে, কখন কোন মান ব্যবহার করব, আমাদের এই মানগুলো জানা থাকলে তাহলে প্রায়োগিক দিকে আমাদের কোনো অসুবিধা হবে না। আসো আমরা একটা মানসিক পাশকে যে জি এর মান বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয় কেন, আমরা এই প্রশ্নের উত্তরটি ম্যাথমেটিক্যালি দেওয়ার চেষ্টা করব। তোমরা একটু সবাই আমাদের সাথে থাকো কিছুক্ষণ, আমরা আশা করি এই কাজটি দেখাতে পারবো। প্রশ্নটি হলো কি, জি এর মান বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয় কেন? তাহলে আমরা এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। এখন তোমরা একটু আমাকে হেল্প করো যে আমরা ইতিপূর্বে মহাকর্ষ সূত্রটি কি পাইছি। শিক্ষার্থীরা দেখো, মহাকর্ষ বল F equal to G into mm by d square, আর অভিকর্ষজ বল F equal to mg। তাহলে এই দুটি সমীকরণ যদি আমি দেই, শিক্ষার্থীরা দেখো বাম পক্ষেও এ পাশে, এই বাম পক্ষেও এ পাশে, তাহলে দুই সমীকরণের বাম পক্ষ সমান হলে আমরা লিখতে পারি ডান পক্ষ সমান ডান পক্ষ। তাহলে আমরা লিখব 1 ও 2 নং হতে পাই। তাহলে আমরা কি পাবো, mg equal to gmm by d square। তাহলে আমাদের এই m যদি কাটা যায় তাহলে আমরা লিখব g equal to cm by d square। শিক্ষার্থীরা দেখো এখানে g টাকে g
ধ্রুবক। আবার m সমান পৃথিবীর ভর, এই দুটি মান আমরা জানি যে এরা ধ্রুব রাশি, অর্থাৎ মহাকর্ষ ধ্রুবকের মানের পরিবর্তন হয় না, পৃথিবীর ভরেরও কখনো পরিবর্তন হয় না। তাহলে আমরা যদি এই দুটি মানকে একটা রাশি দ্বারা প্রকাশ করি, আমরা লিখব সুতরাং g ইকুয়াল টু এই দুটার পরিবর্তে একটা ধ্রুব রাশি আমরা কে ব্যবহার করলাম ইনটু 1/d স্কয়ার, সাইডে আমরা লিখব gm সমান ধ্রুবক ইকুয়াল টু কে, অর্থাৎ ধ্রুবককে আমরা কে ধরলাম। তাহলে আমরা এবার লিখতে পারি সুতরাং g ভ্যারিজেস 1/d স্কয়ার। তাহলে আমরা লিখব এখানে বস্তুর ভর অনুপস্থিত, বস্তুর ভর অনুপস্থিত, তাই বলতে পারি g এর মান বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। এটা দ্বারা বোঝাইছে যে ডিটা হলো স্থান আর একটা হলো বস্তু। তাহলে আমরা বলতে পারি যে জি এর মানটা, এখানে যেহেতু কোনো বস্তুর ভর নেই, বস্তুর ভর না থাকার কারণে আমরা বলবো জি এর মানটি এম এর উপর ডিপেন্ড না করে সরাসরি ডি এর উপর নির্ভর করে। তোমরা অনেকেই জানো যে এই ডি এর মান পৃথিবী যখন বিষুবীয় অঞ্চল থেকে ধীরে ধীরে মেরু অঞ্চলের দিকে যাওয়া হয়, তখন তার ব্যাসার্ধটা ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। তাহলে ব্যাসার্ধ হ্রাস পাওয়া মানে ডি এর মান কমে যাওয়া, ডি এর মান যত কমবে সেই ক্ষেত্রে আমাদের এই জি এর মানটা তত বাড়তে থাকবে। এই কারণে দেখো আমরা ওখানে যে মান লিখছিলাম মেরু অঞ্চল জি এর মান 9.83, অর্থাৎ সবচেয়ে বেশি মানটা হলো কোথায়, মেরু অঞ্চলে। তাহলে আমরা বলতে পারি যে পৃথিবীর যেখানে যাই না কেন এই জি এর মান অনুসারে বস্তুর ওজনেরও বিভিন্নতা দেখা দেয়। যেখানে জি এর মান বেশি সেখানে বস্তুর ওজনও বেশি, যেখানে জি এর মান কম সেখানে বস্তুর ওজনও কম। তাহলে আমরা এই ম্যাথমেটিক্যালি প্রমাণ করতে পারবো। আমাকে কেউ আর মুখস্থ শিখাইতে হবে না। তোমরা যারা আমার এই কাজগুলো দেখতেছো, তোমরা দেখবে এই কাজগুলো দিয়ে তুমি সরাসরি অঙ্কগুলো করতে পারবে। অর্থাৎ সেখানে তোমাকে আর কেউ জিজ্ঞাসা করা লাগবে না জি এর মান কত বসাবো, কোথায় হলে কি বসাবো, ওজন কত হবে, বাড়বে না কমবে। আমরা এই ক্লাসটি থেকে আজকে এই কয়েকটা জিনিস শিখলাম। আমরা মহাকর্ষীয় সূত্রটি শিখলাম, আমরা জি এর মান অনুসারে আমাদের বলছি যে বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয় কেন এটাও শিখলাম। আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে তোমাদেরকে আরেকটি শিখাবো, সেটা হলো বস্তুর ওজন পৃথিবীতে একরকম, চাঁদে গেলে আরেক রকম হয় কেন, বা চাঁদে গেলে কত হবে, এই জিনিসগুলো তোমাদেরকে ইনশাআল্লাহ আগামী ক্লাসে শিখাবো। আর মেরু অঞ্চলে গেলে আবার বিষুব অঞ্চলে আসলে সেই ক্ষেত্রে কেমন হবে মান, আমরা এগুলো দিয়ে অঙ্ক শিখাবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে ইনশাআল্লাহ আবার আগামী ক্লাসে। সবাইকে ধন্যবাদ।